বাড়ির ছুটা কাজের লোকের কিশোরী মেয়ে রুম্পা আজ মায়ের বদলে এসেছে। মেয়েটি ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে এক কোনায়। এই বড় বাড়িতে এসেছে আজ প্রথম। সাধারণ গরিব পরিবারের মেয়ে সে। প্রথম দিন এসেই এমন তিক্ত অভিজ্ঞতার শিকার হবে বুঝতেই পারেনি। তার কাছে বড়লোক হওয়াটা স্বপ্নের মতো। ভেবেছিল বড়লোকেরা সবসময় সুখে শান্তিতে থাকে, কিন্তু আজ যা দেখলো তাতে এমন কিছু হওয়ার ইচ্ছেটাই শেষ হয়ে গেছে। হামিদা বেগম আর নিখিলের সামনে দাঁড়িয়ে আছে মেয়েটি। নিখিল শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি যা শুনেছ এটুকুই নির্ভয়ে বলো, আমরা তোমাকে কিছু করব না। তুমি তো আমার বোনের মতো, ভয় পেও না। ভাইকে নির্দ্বিধায় সব বলো। মেয়েটি কিছুটা ভরসা পেল। টয়া যখন নেহাকে ডেকেছে তখন থেকে সে সেখানে ছিল। সেতারা বেগমের ঘরের পাশের অংশ সে পরিষ্কার করছিল। মেয়েটা দাড়ি কমা সহ সব কিছু বলে দিয়েছে একদমে। নিখিলের রাগে কপালের শিরা ফুলে উঠল। হামিদা বেগম ছেলের ওপর রাগলেন উল্টো। ছেলের এই বিয়ে লুকানো চক্করে এত কিছু হয়েছে। হামিদা বেগম রাগে দুঃখে চেঁচিয়ে উঠলেন নিখিলের ওপর, তোর জন্য আমার সাজানো গোছানো সংসারটায় এত এত সমস্যা হয়েছে নিখিল। আমি আগের মতো চাই সব কিছু। তুই যেভাবে সব ধ্বংস করেছিস ঠিক সেভাবে সব আগের মতো করে দিবি। যতক্ষণ না পারবি ততক্ষণ আমাকে মা বলে ডাকবি না। হামিদা বেগম হন হন করে চলে গেলেন। নিখিল মৃদু চেঁচিয়ে একবার ডাকলো, মা। নিখিল ছুটল টয়ার রুমের দিকে। ওর সাথে বোঝাপড়া তো এখনও বাকি। নিখিল মেহমাদ চৌধুরীর বউ হওয়ার এত শখ এই মেয়ের। নিখিলকে নিজের ঘরে ঢুকতে দেখে ভয়ে হাতের সামনে গোছানো কাপড়গুলো পড়ে গেল নিচে। টয়া এটার ভয় পাচ্ছিল, তাই চুপচাপ চলে যাওয়ার কথা ভেবেছে। নিখিল টয়ার দিকে তাকিয়ে শান্ত কিন্তু খুবই কঠিন কণ্ঠে বলল, চলে যাচ্ছিস? তা বিয়ে করবি না আমাকে? না করেই চলে যাচ্ছিস যে? বিয়ে করবি বলেই তো প্রথম দিন থেকে এত কিছু করলি। টয়া তরতর করে ঘামতে থাকলো। সে তো এরকমভাবে কিছু চায়নি, বুঝতেও পারেনি সেতারা বেগমকে এই সামান্য কথা বলাতে বাড়িতে এত কিছু ঘটে যাবে। নিখিল বাড়ি কাঁপিয়ে এক ধমক দিল টয়াকে, ওই কথা বলছিস না কেন? উত্তর না দিলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আজ আমি। টয়া ভয়ে চুপসে গেল। নিখিল গিয়ে পরপর 5টা চড় মেরেছে টয়ার গালে। বৃষ্টি দরজায় দাঁড়িয়ে চমকে উঠল। ভাইয়ের অগ্নিমূর্তির ন্যায় রূপে যেন ঝলসে যাবে সব কিছু। যেদিন সাব্বির সব বাড়ি ফিরেছে, বাড়ির পরিবেশ শান্ত দেখে বুঝেছে কোনো একটা গন্ডগোল আছে। দুজন ওপরে উঠে দাঁড়িয়ে পড়ল। টয়ার ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গেছে। রাগে তরতর করে কাঁপছে নিখিল। হিতাহিত জ্ঞান ভুলে গেছে প্রায়। তুই কি মনে করেছিস নিখিল ভাই চুপ আছে মানে সে মেরুদণ্ডহীন পুরুষ? তাকে পেয়ে বসেছিস তুই। ওই দিনও তোকে সাবধান করেছিলাম নেহার থেকে দূরে থাক। তুই কি যেন জিজ্ঞেস করছিলিস দাদিকে নিখিল ভাইয়ের বউ হিসাবে কাকে মানাবে? তুই কে এসব বলার? নিখিল মেহমাতের জীবনের প্রথম ও শেষ নারী শুধু নেহা নূর। বুঝতে পেরেছিস তুই? তোকে দেখেও ঘেনায় গা গুলিয়ে আসছে। নিজেকে একটা মেয়ে কিভাবে দাবি করিস তুই? তুই ছোট বাচ্চা, এখনো বুঝতে পারিস না? তোকে ঢাকঢোল পিটিয়ে জানাতে হবে? নিখিল শুধু নেহার। তুই কি ভেবেছিস নেহা আর আমার মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে দিলেই আমি তোকে বিয়ে করব? সেতারা বেগম কেন, পুরো পৃথিবীর গণ্যমান্য ব্যক্তি এসে রিকোয়েস্ট করলেও নেহা ব্যতীত কাউকে আমি জীবনে জায়গা দিব না। শুধুমাত্র মেয়ে বলে তোকে আমি এতদিন সম্মান দেখিয়েছি, কিন্তু তুই একটা কুত্তা যার লেজ কোনোদিন সোজা হবে না। যদি ছেলে হতি আজ এখানে মেরে পুঁতে দিতাম তোকে। নিখিল টয়াকে উঠিয়ে দাঁড় করিয়ে এবার গলা চেপে ধরে, তুই কি যেন বলছিলি? কে বেশি দেখতে সুন্দর? নেহা যদি পুরা ঝলসানো পৃথিবীর সবচেয়ে কুৎসিত চেহারা নিয়েও আমার সামনে আসে, তবু আমি শুধু তাকে বেছে নিব। শুনতে পেয়েছিস তুই? তোর জন্য আমার নেহা কষ্ট পেয়েছে। তোকে আমি খুন করে ফেলবো, মেরে ফেলবো একদম। টয়ার চোখ উল্টে যাওয়ার উপক্রম। সাব্বির নিখিলকে বাধা দিয়েও পারছে না। হামিদা বেগম এসে টয়াকে ছাড়িয়ে নিল। নিখিল রাগে চুল খামচে ধরল। তীব্র আক্রোশে ফেটে পড়ছে যেন। মা, তুমি তোমার বোনের মেয়েকে এই বাড়ি থেকে এখন যেতে বলো। এখন মানে এখন। ও যাতে কোনোদিন এই বাড়ির ত্রিসীমানায় না আসে। যদি ভুল করে পা বাড়াই তো খোদার কসম নিজ হাতে খুন করব আমি। কাল নাগিনীটাকে সরাও আমার চোখের সামনে থেকে। হামিদা বেগম টয়াকে টেনে নিয়ে গেলেন এক প্রকার। বোনের মেয়ে এতটা নির্লজ্জ হবেন জানলে ভুলেও আনতেন না এই বাড়িতে। তার কণ্ঠে স্পষ্ট রাগ। টয়াকে গাড়ি করে পাঠিয়ে দিলেন তিনি। কড়া ভাষায় বলে দিলেন, তোর মাকে সব কিছু জানাবো আমি। টয়া যাওয়ার পূর্বে হামিদা বেগমের পা জড়িয়ে ধরলেন। মিনতি করলেন যাতে তার মাকে কিছু না জানায়। সেতারা বেগম নিস্তব্ধ হয়ে বসে রইলেন নিজের ঘরে। তার মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। কি থেকে কি হয়ে গেল? বৃষ্টি দৌড়ে গেল নেহার অবস্থা দেখতে। মেয়েটার সাথে কথা পর্যন্ত বলতে পারিনি এখন পর্যন্ত।
জেরিন সাব্বির বৃষ্টিকে কিছু জিজ্ঞেস করার সময় পেল না। বৃষ্টি তার আগে ছুট লাগিয়েছে নেহার কাছে। বৃষ্টি নেহাকে মেঝেতে পড়ে থাকতে দেখেই গনন বিদারী এক চিৎকার দিয়ে উঠল। নেহার হাত পা বরফের ন্যায় জমে গেছে। জেরিন সাব্বির তার পেছনেই ছিল। নিখিল নিজেও চিৎকার শুনে দৌড়ে আসলো। নেহাকে এভাবে পড়ে থাকতে দেখে ছুটে গিয়ে বৃষ্টির পাশে বসে নেহার গালে হাত রাখলো। নেহা! নিখিলের কণ্ঠ কাঁপা, হাত কাঁপছে। নিখিল নেহার মাথা কোলে তুলে নিল। নেহা, কথা বলছিস না কেন? নেহা, কথা বলছি। বৃষ্টি ভাইয়ের করুণ অবস্থা দেখে কি করবে বুঝতে পারছে না। বৃষ্টি সাব্বিরকে বলল, সাব্বির ভাইয়া, অ্যাম্বুলেন্স ফোন করো, নেহাকে ডাক্তারের কাছে নিতে হবে, ওর হাত পা ঠান্ডা হয়ে গেছে পুরো। নিখিল নেহাকে কোলে উঠিয়ে নিল। নেহার ফ্যাকাসে মুখটা নীল বর্ণ ধারণ করেছে। তাহমিদা বেগম মেয়ের এমন অবস্থা দেখে সিঁড়ির গড়ায় এসে নিজেও জ্ঞান হারালেন। হামিদা বেগম পড়লেন অথই জলে। এ কি হলো তার পরিবারের? সাহারা ছুটে এসে ধরলেন তাহমিদা বেগমকে। সেতারা বেগম বেরিয়ে এসে দেখলেন ছোট বৌমা আর নাতনির বেহাল দশা। ভেতরটা কেমন ধক করে উঠল তার। মনের ভেতর থেকে একটা কথাই কানে এসে ঠেকছে, সব কিছুর পেছনে শুধু তুই দায়ী সেতারা। তোর এই ছোট মন মানসিকতা, অপমান, নিজেকে কঠিন ধাঁচে আটকে রাখার ফল ভোগ করছে বাড়ির দুইটি সদস্য। যেদিন তার বাবা চাচাদের হসপিটালে আসতে বলে গাড়িতে উঠে বসলো, এমার্জেন্সিতে ভর্তি করা হলো মা মেয়েকে। হামিদা বেগমের প্রেসার কমেছে, দুর্বলতায় তিনি জ্ঞান হারিয়েছেন। নেহার খবর দিতে পারেননি ডাক্তার। ধারণা করছেন প্যানিক অ্যাটাক করেছে নেহা। মস্তিষ্কে অধিক চাপ পড়ার ফলে জ্ঞান হারিয়েছে। হসপিটালে এসে পৌঁছেছে মিহির, শাহ আলম চৌধুরী, শহীদুল চৌধুরী, পেছনে মাহফুজ চৌধুরী। মিহির নিখিলকে খুঁজতে ব্যস্ত। নিখিল নিজের শরীরের ভার ছেড়ে দিয়ে দেওয়ালে ঠেস দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। মিহির নিখিলের কাঁধে হাত রাখলো। নিখিল চোখ বন্ধ করে বলল, মিহির। মিহিরের হতাশ কণ্ঠ, চল আমার সাথে। নিখিল মিহিরের সাথে যেতে চাইল না। মিহির টেনে নিয়ে গেল অনেকটা। শাহ আলম সহ বাকি দুইজনও সব শুনল বৃষ্টির মুখে। শহীদুল চৌধুরী তপ্ত শ্বাস ছাড়ল। সে বরাবরই গম্ভীর প্রকৃতির মানুষ, চুপচাপ। নিজের স্ত্রীর কোনো অন্যায় খুঁজে পেলেন না তিনি। সে নিজেও মাকে অনেকবার না করেছে। নেহা একটু ডানপিটে মেয়ে, কিন্তু মনের দিক দিয়ে তার মতো ভালো দুটো নেই। তাও মা কোনোদিন তার মেয়েকে কথা শোনাতে ছাড় দেয়নি। তাহমিদা প্রায় সময়েই স্বামীর কাছে অভিযোগ তুলত, শুধু পরিবার থেকে আলাদা না হওয়ার জন্য, পরিবারের সবার খুশির কথা চিন্তা করে স্ত্রীকে বোঝাতেন। কিন্তু আজ তার মায়ের জন্য তার জীবনের গুরুত্বপূর্ণ দুইজন মানুষ নিথর হয়ে পড়ে আছেন। মেয়েটা মৃত্যুর সাথে তাল মিলিয়ে বাঁচা মরার লড়াই চালাচ্ছে। কি করে ক্ষমা করবে নিজের মাকে? বাবা মা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ দুজন মানুষ, তেমন স্ত্রী সন্তানও। বাবা মা সবসময় অন্যায় করতে থাকলে তা মেনে নেওয়াটা উচিত না। যদি স্ত্রীর কথা শুনতেন, প্রতিবাদ করতেন, তাহলে হয়তো আজ আর এই দিন দেখা লাগতো না। তাহমিদা বেগমের জ্ঞান ফিরেছেন। তিনি উঠে সেলাইন হাত থেকে খুলে দৌড়ে বেরিয়ে আসলেন। শাড়ি পরিহিত মধ্যবয়স্কা নারী, একজন সম্মানিত গৃহিণী। যে মহিলা আজ অবধি বড় ভাইয়ের মতো ভাসুরদের সামনে মাথায় কাপড় ছাড়া আসেনি, তিনি আজ আঁচল ছেড়ে দিয়ে চুল ছাড়া অবস্থায় পাগলের ন্যায় সবার সামনে এসে স্বামীর বাহু ঝাঁকিয়ে বলল, আমার মেয়েকে এনে দাও বলছি, মেয়েকে সুস্থ করে দাও, না হয় নিজেকে শেষ করে ফেলবো আমি। তোমরা সবাই আমার মেয়ের এই পরিস্থিতির জন্য দায়ী। কথা বলছো না কেন এখন? আমার একটাই সন্তান, তুমি জানো না ও চলে গেলে কাকে নিয়ে থাকবো আমি? শব্দ করে কেঁদে দিলেন এবার তাহমিদা। নিখিল এসে তাকে জড়িয়ে ধরল, মাথায় হাত রেখে সান্ত্বনা দিচ্ছে। সেদিকে ওর নিজের ভেতরই এক উত্তাল সমুদ্র। বান ভাঙা ঝড়ে নিজেই ভেতরে ভেতরে ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। সে কিভাবে অন্য একজনকে সামলানোর ক্ষমতা রাখে? তবে পরিস্থিতি মানুষকে দিয়ে সব করিয়ে নেয় যেন। তুই বল নিখিল, নেহা কথা বলছে না কেন? উঠে আসছে না কেন? আমার মেয়েটা তো কথা না বলে থাকে না, ওকে উঠতে বল না। তোর সব কথা তো শুনে, আজকেও শুনবে। যা বাবা, ডেকে দে না একটু। নিখিলের অতি ভাঙা কণ্ঠ, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না ওর। টেনে টেনে শ্বাস নিয়ে বলল, নেহা ঠিক হয়ে যাবে তো ছোট মা। সত্যি বলছি, আমাদের নেহা অনেক স্ট্রং, তুমি জানো না? ঘুমিয়ে আছে তো। ঘুম ভাঙার পর যদি দেখে তুমি এভাবে কেঁদেছ, ওর কি ভালো লাগবে বলো? চোখ মুছে ফেলো না ছোট মা, তুমি ভালো মা না আমার? তাহমিদা এলোমেলো হাতে চোখ মুছলেন। কই, কাঁদছি না তো আমি, এই দেখ, একদম কাঁদছি না আমি। শহীদুল চৌধুরী নিজে এবার কেঁদে দিলেন। শাহ আলম চৌধুরী জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে উঠলেন। হামিদা এক পাশে দাঁড়িয়ে চোখ মুছলেন। জেরিন সাব্বির বৃষ্টি এক পাশে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। পরিবারের দুর্দশা যেন আর চোখে দেখা যাচ্ছে না। কিছু সময়ের ব্যবধানে সবকিছু এলোমেলো হয়ে পড়েছে। হামিদা বেগম বসলেন তাহমিদা বেগমের পাশে। নিখিল চুপচাপ উঠে গেল এক পাশে। হসপিটালের বাহিরে খোলা রাস্তার পাশে বেঞ্চটাতে বসে পড়ল সে। জীবনের সিগারেটের প্যাকেটও হাতে তোলেনি সে।
রাস্তার পাড়ে বসা চা বিক্রেতার কাছে সিগারেট দেখলো সে। হতাশ শ্বাস ফেলে তার থেকে সিগারেট নিয়ে নিল একটা। লাইটের আগুনটার দিকে তাকালো কয়েক মিনিট। এই আগুনটা থেকেও শতগুণ বেশি নিজের ভেতরে জ্বলছে এখন। ঠোঁটের আগায় সিগারেটটা চেপে ধরতে মিহির ছোঁ মেরে কেড়ে নিল ওটা। পায়ের নিচে ফেলে পিষে ফেললো। মিহির শান্ত কণ্ঠে ধমক দিল একটা। নিখিল ঠোঁট এলিয়ে হাসলো। মিহির পাশে বসে বলল, তুই তো এমন না, কেন করতে যাচ্ছিলি এটা? আমি কেন বাউন্ডেলে মানুষ হতে পারলাম না? কেন এক অগোছালো অনিয়ম প্রেমিক হতে পারলাম না? আমি এতটা নির্বোধ স্বার্থপর পাষাণ কেন হলাম মিহির? কাপুরুষের তকমাটা আজ নিজেকে দিতে ভীষণ ইচ্ছে জাগছে। তুই কাপুরুষ হলে সুপুরুষ বলতে পৃথিবীতে আর কিছু থাকবে না। বন্ধু বলে বলছিস তো, কিন্তু আমার অন্তরাত্মা চেঁচিয়ে বলছে আমি একজন ব্যর্থ মানুষ, একজন ব্যর্থ স্বামী, একজন ব্যর্থ সন্তান। পরিবারের বড় সন্তান হয়ে জন্মানোটা ভীষণ রকম কঠিন। এত এত দায়িত্ব এদের, সব কিছুর মাঝে নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাও এদের কাছে থেকে যায় চির অধরা। ভাবছি কি জানিস, চলে যাব। নেহাকে ছেড়ে ভালো থাকবি তুই, ও ভালো থাকবে। আমি কাছে থাকাকালীন তো কষ্ট ছাড়া কিছুই দিতে পারিনি। জোর করে বিয়ে করে ফেলেছি, ওর জীবনটা নষ্ট করে দিলাম। এর শাস্তি হিসাবে চিরকাল ওর থেকে দূরত্ব রেখে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে মারতে চাই। আমি কাউকে ভালোবাসার যোগ্যতায় রাখি না। নেহা ডিজার্ভ বেটার দেন মি। তোর থেকে বেশি ভালো নেহাকে কেউ বাসতে পারবে না। তুই যতটুকু ভালো নেহাকে বাসিস ততটুকু হয়তো আমি তোর বোনকে বাসি না নিখিল। নেহা যদি তোকে ভালোবাসে তারপরও কি তুই ওকে ছেড়ে চলে যাবি নিখিল? আমি ওকে আগলে রাখতে পারলাম কই মিহির? দেখ কেমন করে আইসিইউর বেডে শুয়ে আছে। আমি কি পারছি ওর যন্ত্রণা কমাতে? উল্টো বাড়িয়ে দিচ্ছি। তোর রাগের মাঝে যে ভালোবাসা আছে এটা লোকচক্ষুতে ধরা না পড়তেই পারে। নেহার ভালোর জন্য তুই ওকে এভাবে বিয়ে করেছিস। না হয় এই শয়তানটা নেহাকে নিজের ভোগের শিকার বানাতো। শত্রুদের চিনতে পারা এত সহজ নয় নিখিল, কিন্তু তুই পেরেছিস। তোর থেকে যোগ্য স্বামী, যোগ্য জীবনসঙ্গী আর কেউ হতে পারে না। আমি ভুল করেছি মিহির, আমার লোকানো উচিত হয়নি। এখানেও তোর ভুল নেই, পরিবার বাঁচাতে করেছিস তুই এটা। শহীদুল আঙ্কেল তো জানে কেন নিজেকে ছোট করতে চাইছিস। দায়িত্বের বেড়াজালে আমার ভালোবাসার মানুষটা হারিয়ে যাচ্ছে মিহির। হারিয়ে যেতে দিবি কেন তুই? আমি জানি নিখিল কখনো নেহার ক্ষতি হতে দিতে পারে না, নেহাকে কষ্ট দিতে পারে না। আমার চেনা নিখিল মেহমাদ চৌধুরী কখনো পরিস্থিতির কাছে হেরে যাবে না। তুই নিজেও জানিস এখন তোর কি করা উচিত। দূরে যেতে চাইছেন মিসেস চৌধুরী, কিন্তু তাকে এখন আরও কাছে টেনে নেওয়ার সময় এসেছে। এটাই বোঝাতে চাইছিস তুই? মিহির গাল এলিয়ে হাসলো। এত এত কমপ্লিকেশন এই নিখিলের জীবনে, তার থেকে ভালো কে জানে। শুধু একটাই সমস্যা, ওর অনুভূতি প্রকাশে ভীষণ কাঁচা ছেলেটা। তবে মহাশয় রাগের ক্ষেত্রে পিএইচডি করে রেখেছে। মানুষ আসলে সব দিক দিয়ে পারফেক্ট হয় না। অনুভূতি প্রকাশ করার প্রয়োজন হয় না যদি অপর ব্যক্তিটা মন পড়তে জানে। নিস্তব্ধতায় ছেয়ে গেছে রাতের পরিবেশ। হসপিটালের করিডোরে বসে আছে শহীদুল চৌধুরী আর নিখিল। বাকিদের বহু কষ্টে বাড়িতে পাঠিয়েছে দুজন। তাহমিদা বেগম নিজেও অসুস্থ, তাই তাকে বুঝে নিয়ে গেছেন হামিদা বেগম। নিখিল দাঁড়িয়ে আছে আইসিইউর দরজার সামনে। কাজ ভেদ করে দেখা যাচ্ছে নেহার নিস্তেজ দেহটা। মেয়েটার জ্ঞান এখনো ফেরেনি। ডাক্তার জানিয়ে দিয়েছেন 72 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে তাদের আর কিছু করার থাকবে না। নেহার কমায় যাওয়ার সম্ভাবনা বেশি। শহীদুল চৌধুরী আজ নিরুপায় বাবা হয়েও পারছেন না মেয়ের কষ্ট কমাতে। তাকে সুস্থ করে তোলার কোনো উপায় নেই। চেয়েও নিতে পারছেন না মেয়ের কষ্টের ভাগ। বাড়িতে আসার পর কেউ তেমন কথা বলেনি সেতারা বেগমের সাথে। জেরিন শুধু ছোট করে জানিয়েছে জ্ঞান ফেরেনি। সেতারা চুপ রইলেন, কথা বলার মতো মুখ নেই। বাড়িটা প্রাণশূন্য হয়ে পড়েছে। খাবার টেবিলে আজ কেউ নেই, খাবার কোনো ইচ্ছে নেই। হাসি খুশি সেই পরিবেশ নেই। সবাইকে পাল্লা দিয়ে ঘিরে নিয়েছে বিষণ্ণতা। ভোরের আলো ফুটলেও ঠায় একইভাবে দাঁড়িয়ে আছে নিখিল। তার মাঝে কোনো ক্লান্তি নেই, পা ব্যথা করছে না তার। শুধু দেখতে ব্যস্ত নেহাকে। সকালে ডাক্তার আসলেও নিখিল ভেতরে প্রবেশ করেনি। সবাই দেখে আসলেও সে যায়নি। তার মনের কোথাও একটা বিশ্বাস জন্মেছে, সে ছুঁয়ে দিলে নেহা ব্যথা পাবে, তার কাছে যাওয়াতে মেয়েটা কষ্ট পাবে। ঘেনায় মুখ ফিরিয়ে নেওয়াটাও স্বাভাবিক মনে করে নিখিল। যদি তার থেকে দূরে থেকে মেয়েটা ভালো থাকে, কোনো দুঃখ তাকে ছুঁতে না পারে, তো নিখিল দূরে থাকবে। একই বাড়িতে থাকবে, তবুও সর্বোচ্চ দূরত্ব বজায় রাখবে। ভালোবাসার মানুষের সুখ বড় সুখ। নেহা না চাইলে কোনোদিন সে আশেপাশেও ঘেঁষবে না, নিদারুণ যন্ত্রণা পুষবে তবুও না। নিখিল ভয়ে কাছে যায় না। যদি নেহার জ্ঞান ফিরে আসে আর সে নিখিলকে দেখে রিয়েক্ট করে, আবার অসুস্থ হয়ে যায়, তখন নিখিল নিজেকে ক্ষমা করতে পারবে না। হারিয়ে ফেলায় ভয়টা প্রতি মুহূর্ত কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। ব্যস্ত শহরে গুমোট আবহাওয়া,
তবু এক ফোঁটা বৃষ্টির দেখা নেই। দুদিন হতে চলল, নেহার জ্ঞান ফেরেনি। নিখিল সবসময় চুপচাপ থাকে। একজন সুন্দর পরিপাটি ছেলে, আয়রনবিহীন শার্ট কোনো দিন গায়ে দেয়নি, চুলগুলো অলস ভঙ্গিমায় ছড়ানো। হামিদা বেগমের ভেতর থেকে হাহাকার বেরিয়ে আসে। তার ছেলেটার এই রূপ সে মা হয়ে মেনে নিতে পারছে না। নেহাকে কতটা ভালোবাসে প্রতিটা মানুষ তা কোনোদিন স্বীকার করা হয়নি কারো। তবে এই 2 দিনের চোখের পানি যেন তা প্রমাণ করতে ব্যস্ত। তাহমিদা বেগমকে সাহস করে দেখতে গিয়েছিলেন সেতারা বেগম। তাহমিদা কিছু বলেনি, চুপচাপ হয়ে বালিশে হেলান দিয়ে বসেছিল শুধু। সেতারা বেগম নিজের সুন্দর পরিবার নিজের হাতে নষ্ট করে দিয়েছেন, বেশ বুঝতে পেরেছেন তিনি। 2 দিনে সর্বোচ্চ 20 মিনিটের জন্য নিখিল বাড়ি এসেছিল, তার বেশি তাকে বাড়িতে রাখা যায়নি। আজ এসেছে সবে সেতারা বেগম ডাকলেন তাকে। নিখিল চুপচাপ ঢুকলো সেতারা বেগমের রুমে। নিখিলের দৃষ্টি মেঝেতে। সেতারা বেগমের সাথে নিখিলের সম্পর্কটা সবচেয়ে ভালো। প্রতিদিন নিয়ম করে একবার হলেও ফোন দিত, সব খবর নিত বাড়ি এসে। কিন্তু এখন নাতিটা তার দিকে ফিরেও তাকালো না। সেতারা বেগমের শান্ত কণ্ঠ, নেহা কেমন আছে দাদু ভাই? মরে গেলে খুশি হতে তুমি? সেতারা বেগমের ভেতরটা কেঁপে উঠল। নিখিলের কণ্ঠস্বর ভেজা, বারবার ঠোঁট ভেজাচ্ছে জিভ দিয়ে। তিনি তো কখনো এমনটা চায়নি। নিখিলের হতাশ কণ্ঠ, কেন এমনটা করলে তুমি দাদি? আমার মুখের হাসিটুকু কেড়ে নিলে কেন? আমার জীবনের শান্তিকে তুমি ধ্বংস করে দিয়েছো দাদি। তুমি না চাইতে সবসময় যেন আমার নাতি সুখে থাকে। তুমি আমার এমন সুখ চাইলে যার জন্য আজ আমি নিঃস্ব। তুমি আমাকে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছ। তুমি জানো নেহা আর কোনো দিন আমার সাথে কথা বলবে না, দূরত্ব চেয়েছে আমার থেকে, আমাকে মুক্তি দিয়েছে। তুমি আমার ভালো চাইতে গিয়ে আমার এত বড় ক্ষতি কেন করলে? নেহা আমার নেহা দাদি, আদুরে বাচ্চাটা নিস্তেজ হয়ে মৃত্যুর সাথে লড়াই করছে। আমি নির্বোধ, আহাম্মক কিছুই করতে পারছি না। নেহা না থাকলে শ্বাস আটকে মরে যাব আমি। তুমি আমার কেন এমন সুখ চাইলে? রূপবতী গুণবতী নারী দিয়ে কি করব আমি? নেহা যেমনই হোক, তাকে আমি ভালোবাসি। ভালোবাসাতে এত কিছু দেখা হয় না। তোমার দোষ দিচ্ছি কেন আমি? ভুল তো আমার। তুমি এত কিছু বলার সাহস তো আমার জন্যই পেয়েছ। আমি তোমাকে বাধা দিইনি তাই বলতে পেরেছ। তোমাকে আমি সুযোগ করে দিয়েছি তাই বলতে পেরেছ। ভালোই করেছ। আমার মতো মানুষের সুখে থাকার কোনো অধিকার নেই। তোমার কোনো দোষ নেই। নেহার অবস্থার জন্য দায়ী শুধু আমি। শুধু একটাই অনুরোধ, তুমি আর কোনোদিন নেহার বিষয়ে কোনো কথা বলবে না, ওর নামও মুখে নিবে না, নয়তো দ্বিতীয়বার আমি ভুলে যাব তোমার আমার সম্পর্ক। 3 দিন পর নেহা চোখ খুলেছে। ডাক্তার কড়াকড়িভাবে শাহ আলম চৌধুরী আর শহীদুল চৌধুরীকে জানিয়েছেন পরবর্তীতে বড় কোনো শক পেলে নেহা স্টক করতে পারে। খেয়াল রাখতে হবে যেন বেশি উত্তেজিত হয়ে না পড়ে, রেগে না যায়। রেগে যাওয়াটা ওর জন্য বিপজ্জনক। এখন যাতে ফুল টাইম রেস্টে রাখা হয়। নেহা চোখ মেলতেই বাড়ির সবাই হুমড়ি খেয়ে ঢুকেছে কেবিনে। নেহা তো উঠেই বালিশে হেলান দিয়ে বসেছে, মুখ ভর্তি হাসি, যেন কিছুই ঘটেনি। আরে তোমরা সবাই এখানে কেন? আমি হসপিটালে এসেছি। কেন বলো তো? বাড়িতে কি রাখতে পারলে না আমাকে? তোমরা জানো না হসপিটাল আমার কতটা অপছন্দের? শাহ আলম চৌধুরী ঢুকতেই নেহা মুখ কুচকালো। বড় আব্বু, বাড়ি নিয়ে চলো। বাড়ি যাব আমি, বাকি সবাই আমার কথা শুনবে না। শহীদুল চৌধুরী কেবিনে ঢুকলেন। চোখ চিকচিক করছে ভদ্রলোকের, তবুও ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, অবশ্যই। আমার মা যখন বলেছে আজকেই বাড়ি নিয়ে যাব। তাহমিদা বেগমের শরীর দুর্বল, তিনি আসেনি হাসপাতালে। মহিলা জানলে হয়তো উড়ে আসতো। সাহারাও আসেনি, সে একা হাতে রান্না করছে। কতদিন বাড়ির মানুষগুলো খায় না। সাব্বির ফোন দিয়ে জানাতে আল্লাহর শুকরিয়া করলেন তিনি। চোখে জল নিয়ে খুশি মনে একা হাতে সবার জন্য রান্না করতে লাগলেন। মনে কোনো হিংসে নেই, কেন তিনি খেটে মরবেন এরকম কোনো ভাবনা নেই। কয়েকদিন যাবৎ উনিই তো সামলাচ্ছে সব। শাশুড়ির ওপর মনক্ষুণ্ণ হলেও ওষুধ খাবার দিতে ভুলেনি, দায়িত্ব পালনে অবহেলা নেই। নেহার অবাধ্য চোখ নিখিলকে খুঁজতে ব্যস্ত। মানুষটি আসেনি, তাকে দেখতে একবারও আসলো না। সাব্বির বেডের এক কোনায় অলস ভঙ্গিতে বসে পড়ল। নেহা বোন, কসম মায়েরি, তুই 3 দিন ধরে যা টেনশন দিয়েছিস, এত বছরের জমানো পেটের চর্বি 3 দিন না খেয়ে সব উবে গেছে। ডায়েট ফাইট করা লাগেনি। এরকম মাঝে মধ্যে অসুস্থ হলেও পারিস বোন, ফ্রিতে ডায়েট হয়ে যায়। যেদিন ধুম করে ওর পিঠে বসায় একটা, তোর কি মুখ বন্ধ থাকে না? কয়েক মিনিট ভালোই ছিল এতদিন, তোর বকবক থেকে রেহাই পেয়েছিলাম। নেহা অবিশ্বাস্য চোখে তাকায় সবার দিকে, মুখে জোরেই বলে, 3 দিন? নেহার মনে হলো সে ঘুম থেকে উঠেছে, তেমন ক্লান্তি নেই শরীরে। নিজেকে প্রথমে অসুস্থই মনে হয়নি তার, ভেবেছে হয়তো কিছুক্ষণ সে অজ্ঞান ছিল, কিন্তু 3টা দিন কেটে গেছে ইতিমধ্যে।
মিহির ঘেমে নিয়ে কেবিনে ঢুকলো। 3 দিন ধরে অফিসের সব দায়িত্ব তার উপর দিয়ে দিয়েছে অদৃশ্যভাবে সবাই। বলে না, আসলেও সব কিছু সামলাতে হচ্ছে তাকে। পরিবারে একজনও কাজ করার পরিস্থিতিতেই ছিল না। নিখিলের কথা সে বাদই দিল। ছেলেটাকে এতটা গুমোটভাবে থাকতে কখনো দেখেনি। তার কাছে এই নিখিল ভিন্ন, অন্য এক সত্তা, যে ভীষণ উদাসীন, যার কাজে কোনো মন নেই। পৃথিবীতে যে নিখিল বলে কারো অস্তিত্ব আছে সেটাই ভুলতে বসেছিল। মিহিরকে দেখেই নেহা হাসি মুখে বলল, কেমন আছেন মিহির ভাইয়া?